আসসালামু আলাইকুম। আজকের বিশ্বে স্বাগত জানাচ্ছি আমি সুরায়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের নিরাপত্তা চিন্তা, সামরিক পরিকল্পনা এবং রাজনৈতিক অগ্রাধিকার আমূল বদলে গেছে। দীর্ঘদিন ধরে অনেক ইউরোপীয় দেশ মনে করত বড় ধরনের যুদ্ধের আশঙ্কা কমে এসেছে, তাই প্রতিরক্ষা খাতে ব্যয় সীমিত রাখাই যথেষ্ট। কিন্তু এই সংঘাত দেখিয়ে দিয়েছে যে ভূ রাজনৈতিক সংকট যে কোনো সময় বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। এই উপলব্ধির ফলে ইউরোপের প্রায় সব দেশই এখন নিজেদের সামরিক শক্তি বাড়ানোর পথে এগোচ্ছে। যুদ্ধের অভিজ্ঞতা স্পষ্ট করছে যে আধুনিক লড়াইয়ে শুধু ভারী অস্ত্র নয়, প্রযুক্তি নির্ভর দ্রুত আক্রমণ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, মানববিহীন উড়ন্ত যান এবং তথ্য নির্ভর অভিযানের গুরুত্ব অনেক বেশি। তাই ইউরোপের দেশগুলো তাদের অস্ত্র ভান্ডার আধুনিক করা, গোলাবারুদ উৎপাদন বাড়ানো এবং দ্রুত সৈন্য মোতায়েনের সক্ষমতা শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে। কিছু দেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ও রিজার্ভ বাহিনী শক্তিশালী করার বিষয়েও নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। ন্যাটো আবার ইউরোপীয় নিরাপত্তার কেন্দ্রীয় শক্তি হিসেবে সামনে এসেছে। দীর্ঘদিন নিরপেক্ষ থাকা ফিনল্যান্ড ও সুইডেন জোটে যোগ দেওয়ায় উত্তরের নিরাপত্তা পরিস্থিতি নতুনভাবে সাজানো হয়েছে। বাল্টিক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং যৌথ সামরিক মহড়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জার্মানি বহু বছর পর প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে। একইভাবে পোল্যান্ড দ্রুত সামরিক শক্তি বাড়াতে অস্ত্র সংগ্রহ ও অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিচ্ছে। পূর্ব ইউরোপের অনেক দেশ সম্ভাব্য হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ও স্থলবাহিনীর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর ফলে ইউরোপে অস্ত্র উৎপাদন শিল্প নতুন গতি পেয়েছে এবং স্থানীয় কারখানাগুলো দ্রুত উৎপাদন বাড়ানোর কাজ শুরু করেছে। যুদ্ধের প্রভাব রাজনীতিতেও স্পষ্ট। আগে যেখানে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো নিয়ে বিতর্ক ছিল, এখন নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ব্যাপক ঐকমত্য তৈরি হয়েছে। সরকারগুলো বুঝতে পেরেছে যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে ইউরোপ এখন আরো আত্মনির্ভরশীল নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে চায়। বাইরের সহায়তা গুরুত্বপূর্ণ হলেও নিজেদের সক্ষমতা বাড়িয়ে ভবিষ্যতের সংকটে দ্রুত ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। সমন্বিত প্রতিরক্ষা নীতি, যৌথ অস্ত্র উৎপাদন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের উদ্যোগ এখন দ্রুত এগোচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে শুধু সামরিকভাবেই নয়, মানসিক ও কৌশলগতভাবেও নতুন বাস্তবতায় দাঁড় করিয়েছে। শান্তি ও স্থিতিশীলতার উপর নির্ভরশীল একটি মহাদেশ এখন শক্তিশালী প্রতিরক্ষা, দ্রুত প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার নতুন যুগে প্রবেশ করেছে। সমুদ্রের উপর দিয়ে গাড়ি চলছে, মানুষ এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছেন। যদিও প্রথমে এটি কল্পনা মনে হতে পারে, কিন্তু ইউরোপের ছোট দেশ এস্তোনিয়ায় এখন এটি নিয়মিত দৃশ্য। উত্তর ইউরোপের শীত এবার এতটাই কঠোর যে হ্রদ, নদী এবং সমুদ্রের পানি পর্যন্ত জমে শক্ত বরফে পরিণত হয়েছে। এর ফলে এস্তোনিয়ার নাগরিকরা বরফে জমে যাওয়া সমুদ্রের উপর দিয়ে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ পথ ধরে গাড়ি চালিয়ে দেশের দুই প্রধান দ্বীপ সারেনা ও হিউমায়ের মধ্যে যাতায়াত করতে পারছেন। পশ্চিম এস্তোনিয়ায় বাল্টিক সাগর এবং রিগা উপসাগরের মাঝামাঝি অবস্থিত এই দ্বীপ দুটির সংযোগে তৈরি করা হয়েছে আইস রোড। টানা কয়েক সপ্তাহ তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার কারণে সমুদ্রের পানি জমে শক্ত বরফে পরিণত হয়েছিল। এর ফলে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। হিউমা দ্বীপের বাসিন্দা মাত্র 9,000। তাদের শিশুদের স্কুলে পাঠানো, কেনাকাটা করা বা এক কাপ কফি খেতেও সারেমা দ্বীপে যেতে হয়। সারেমায় 31,000 মানুষ বসবাস করে। এস্তোনিয়ার মূল ভূখণ্ডে যেতে হলেও হিউমার বাসিন্দাদের সারেমার মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। তাই প্রয়োজনের তাড়নায় আইস রোড খোলা হয়েছে। হিউমার মেয়র হার্বো তাসুয়া বলেন, এটি আমাদের সংস্কৃতির অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে সমুদ্রের কাছাকাছি থাকা মানুষেরা গ্রীষ্মে সমুদ্রে সাঁতার কাটে ও নৌকা ব্যবহার করে। শীতে বরফের উপর পা রাখা তাদের জীবনের অংশ। রাস্তা প্রস্তুত করা সহজ ছিল না। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি 100 মিটার অন্তর শ্রমিকরা বরফের পুরুত্ব পরীক্ষা করেন। নিরাপদ চলাচলের জন্য বরফের ন্যূনতম পুরুত্ব 24 সেন্টিমিটার। আইস রোডে সর্বোচ্চ 2.5 টন ওজনের গাড়ি চলতে পারে। গতি রাখতে হয় ঘন্টায় 20 কিলোমিটারের নিচে অথবা ঘন্টায় 40 থেকে 70 কিলোমিটারের মধ্যে। এর বাইরে যে কোনো গতি কম্পন সৃষ্টি করে, যা রাস্তা ক্ষতিগ্রস্ত করতে পারে। এই আইস রোড শুধুই চলাচলের মাধ্যম নয়, এটি এস্তোনিয়ার শীতকালীন জীবনধারার একটি অংশ এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।
চীনের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে দেশটি কয়েক দশকের মধ্যে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কার মুখে পড়তে পারে, কারণ বিশাল শ্রমশক্তির আকার কমছে এবং পেনশনভোগী বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। চীনা সরকার নানা চেষ্টা করেও জন্মহার হ্রাসের ধারা কমাতে সক্ষম হয়নি। এই পরিস্থিতিতে চীন একটি সম্ভাব্য সমাধানের দিকে নজর দিয়েছে: রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তি। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বহু বছর ধরে উৎপাদন খাত আধুনিক ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছেন। এবার এই প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনা যুক্ত করা হচ্ছে জনসংখ্যার ভারসাম্য হ্রাসের সমস্যা মোকাবেলার সঙ্গে। হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জনসংখ্যাবিদ স্টুয়ার্ট গিচেল বাস্টেন বলেছেন, যদি চীন গত ২০ থেকে ৩০ বছরের মতো একইভাবে চলতে থাকে তাহলে বড় সংকট তৈরি হবে। জনসংখ্যা কাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বড় অসামঞ্জস্য তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা চীনের অর্থনীতিকে বড় ধসের হাত থেকে অন্তত কয়েক দশক রক্ষা করতে পারে। তবে উচ্চ প্রযুক্তিতে রূপান্তর সহজ নয়। স্বল্প মেয়াদে চাকরি কমতে পারে, আর দীর্ঘমেয়াদে কাজের ধরন বদলে যাবে। ১৪০ কোটি মানুষের দেশে এই পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শিল্প খাতের রোবট বাজারের দেশ। ২০২৪ সালে স্থাপিত বিশ্বব্যাপী রোবটের অর্ধেকের বেশি চীনে। এই স্বয়ংক্রিয় প্রযুক্তি চীনের কারখানাগুলোকে বড় পরিসরে কম খরচে বৈদ্যুতিক গাড়ি, সৌর প্যানেল ও অন্যান্য পণ্য উৎপাদনে সক্ষম করেছে। এতে বিশ্ববাজারে দেশটির বাণিজ্য উদ্বৃত্তও বাড়ছে। চীন মানুষের মতো রোবটেও বড় বিনিয়োগ করছে। বর্তমানে ১৪০টির বেশি কোম্পানি এই ধরনের রোবট তৈরি করছে। কিছু রোবট ইতোমধ্যে উৎপাদন, লজিস্টিক ও গবেষণাগারে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। নির্মাতারা বলছেন, রোবটগুলো এখনো পুরোপুরি মানুষের মতো উৎপাদনশীল হয়নি, তবে পণ্য বাছাই ও মান পরীক্ষা করার কাজে দ্রুত উন্নতি করছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইস্ট এশিয়া ইনস্টিটিউটের অধ্যাপক বার্ট হফম্যান বলেন, জনসংখ্যা হ্রাস যখন চীনের অর্থনীতির বিরুদ্ধে কাজ করছে, তখন স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। তাই জনসংখ্যা কমলেও সমস্যা হবে না। তবে ঝুঁকি ও চ্যালেঞ্জও রয়েছে। চলতি শতকের শেষ ভাগে চীনের জনসংখ্যা আরও দ্রুত কমতে পারে। অধ্যাপক হফম্যান জানিয়েছেন, উৎপাদনশীলতা বৃদ্ধির চেয়ে যদি শ্রমশক্তি কমার গতি বেশি হয়, তাহলে ২০৭০ সালের পর চীন পিছিয়ে পড়তে পারে। এছাড়া স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে স্বল্প মেয়াদে বেকারত্ব বাড়তে পারে এবং সব খাতে একইভাবে কাজের সুযোগ থাকবে না। বিশেষজ্ঞদের মতে, এআই ও রোবট চীনের উৎপাদন খাতের প্রায় ৭০% শ্রমিককে প্রভাবিত করতে পারে। হংকং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক গুওজুন হে বলেন, স্বয়ংক্রিয় ব্যবস্থা দীর্ঘমেয়াদের সমস্যা সমাধানের অংশ, তবে সঠিক পরিকল্পনা ছাড়া শ্রমিকদের চাকরি হারাতে হতে পারে। এতে সামাজিক ও রাজনৈতিক চাপ বাড়বে। এজন্য শ্রমিকদের নতুন দক্ষতা শেখাতে বড় বিনিয়োগ দরকার, যাতে তারা স্বয়ংক্রিয় ব্যবস্থার সঙ্গে কাজ করতে পারে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী করতে হবে, যাতে চাকরি বদল, স্থান পরিবর্তন বা বেকারত্বের সময় মানুষ সহায়তা পায়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ ওকিফ বলেন, জন্মহার কমে যাওয়া সমাজে বড় প্রভাব ফেলবে, তবে ধীরে ধীরে জনসংখ্যা ও কর্মক্ষম মানুষের সংখ্যা কমার কারণে মানিয়ে নেওয়ার সময় আছে। চীনের জন্মহার হ্রাস এবং শ্রমশক্তির সংকট মোকাবেলায় রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তি তার প্রধান সমাধান হয়ে উঠতে পারে। তবে এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিনিয়োগ এবং শ্রমিক প্রশিক্ষণ অপরিহার্য।